যাদবপুর ইউনিভার্সিটিতে শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে দিয়েছে, তাকে যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকতে দেবে না। এই বাম অতিবাম এসএফআই ছাত্র সংগঠন তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকতে দেবে না। আচ্ছা, যাদবপুর ইউনিভার্সিটিটা কি বামেদের বাপকেলের সম্পত্তি, মাকুদের বাপকেলের সম্পত্তি? একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষামন্ত্রী আসতে পারবে না? একটা শিক্ষামন্ত্রী যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, এবং যেহেতু তিনি নির্বাচিত রাজনৈতিক দলের ফর্ম করা সরকারের একজন শিক্ষামন্ত্রী, সেহেতু রাজ্যে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া তার অধিকারের মধ্যে পড়ে। আর সেই জায়গা থেকে একজন শিক্ষামন্ত্রী যখন একটা বিশ্ববিদ্যালয়ে আসছে ভিজিট করতে, তাকে কিভাবে হ্যাকেল করছে, কিভাবে হ্যারাসমেন্ট করলো এসএফআই ও বাম ছাত্র সংগঠনের ছাত্ররা। এরা নিজেদেরকে অতি শিক্ষিত বলে, এরা আবার বলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমাদের মধ্যে সব থেকে বেশি গণতন্ত্র আছে, আমরাই সমাজের পথ দেখাবো, আমরা ভারতবর্ষের সব থেকে বড় সমাজতান্ত্রিক দল। এই সমাজতন্ত্রের উদাহরণ, এই গণতন্ত্রের নিদর্শন। একজন শিক্ষামন্ত্রীকে এভাবে আটকে ধরে হ্যাকেল করা হচ্ছে, তার গাড়ির হাওয়া খুলে দেওয়া হচ্ছে, তার গাড়ির বনেট চাপড়াচ্ছে। কত বড় সাহস, কতটা স্পর্ধা পেলে তবে একজন শিক্ষামন্ত্রীর গাড়ির বনেট চাপড়াতে পারে? কাদের ইন্ধনে হচ্ছে? এই যাদবপুর থেকে বড় বড় মাকু নেতাদের জন্ম হয়, এই যাদবপুর থেকে বড় বড় মাকু নেতারা বেরোয়। কোথায় সুজনবাবু? আবার তখনকার সুজন থেকে এখন সৃজন, যিনি যাদবপুরে দাঁড়িয়ে গোহারা হেরেছে। সৃজন বাবু আপনার চোখে পড়ে না? আপনার দলের মাকুরা দেখুন, একজন শিক্ষামন্ত্রীকে, তিনি এখানে রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে আসেনি, নির্বাচনী প্রচার করতে আসেননি, তিনি এসেছেন একটা শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করতে। আর তাকে কিভাবে আটকে রেখে, তাকে কিভাবে ঢুকতে না দেওয়ার পরিকল্পনা করেছিল আপনার ছাত্ররা, আপনার দলের ছাত্র সংগঠনের নেতারা। একটা শিক্ষামন্ত্রীকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দিচ্ছে না, এমনকি যেখানে উপাচার্য পর্যন্ত হাত জোর করে অনুরোধ করছে যে শিক্ষামন্ত্রীকে ভিতরে আসতে দেওয়া হোক। শিক্ষামন্ত্রী নিজে বলছে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে 4 জনের একটা প্রতিনিধি দল পাঠান, বা 4 জনের একটা প্রতিনিধি দল আসুন, আমার সঙ্গে একান্তে বসে কথা হোক, বা আমার সঙ্গে শান্তিপূর্ণভাবে কথা হোক। তারা বলছে না, আপনাকে এখানেই নামতে হবে, এখানেই বসে আমাদের সঙ্গে কথা বলতে হবে। এই একটা শিষ্টাচার, এই একটা সৌজন্য। আরে এটা কি পাড়ার নেতা পেয়েছেন নাকি? পাড়ার ক্লাব পেয়েছেন? চায়ের আড্ডা পেয়েছেন যেখানে যা ইচ্ছা করে যাবেন? একটা শিক্ষামন্ত্রী যখন বলছে 4 জন আসুক, আপনাদের যা ক্ষোভ বিক্ষোভ আছে 4 জনের প্রতিনিধি দল পাঠান, সেই 4 জনের প্রতিনিধি দল আমার সঙ্গে একান্তে শান্তিপূর্ণভাবে আলোচনা করুক, তাদের ক্ষোভ বিক্ষোভের কথা বলুক, আমি অবশ্যই সেগুলো শুনবো এবং সমাধান করার চেষ্টা করব। তিনি বলছেন শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি বজায় রাখা এবং ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত, ছাত্রদের অধিকার সুনিশ্চিত করা, ছাত্রদের দাবি মানা আমার কর্তব্য এবং আমি সেটা করব, সেই জন্য এখানে এসেছি। তোমরা একটা প্রতিনিধি দল পাঠাও। না, তাদের বক্তব্য হচ্ছে আপনাকে এখানে বসতে হবে, না হলে আমরা 40 জনের প্রতিনিধি দল পাঠাবো। এই একই গায়ের জোর দেখেছিলাম আমরা আরজি করের বেলা। আরজি কর যখন হয়েছিল তখন এই বাম অতিবাম মাকু ছাত্র সংগঠনের ডাক্তাররাই তো পথে নেমেছিল, তারাই আন্দোলন করেছিল, তারাই রাত দখল দিন দখল করেছিল, দ্রোহ করেছিল। তো যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে তোমরা একটা 5-6 জনের প্রতিনিধি দল পাঠাও, বা 5-6 জন প্রতিনিধি এসো নবান্নে আমার সঙ্গে কথা হবে, তারা বলেছিল না না আমরা যাবো একেবারে। প্রথম বললো কত 10-12 জন, সেটা আবার বেড়ে হলো 20-22 জন, লাস্ট আমরা দেখলাম 26-27 জন গিয়ে পৌঁছলো একটা বড় বাসে করে। এদের একজনের প্রতি আরেকজনের বিশ্বাস নেই, একজনের উপরে আরেকজনের ভরসা নেই। এরা আবার শিক্ষামন্ত্রীকে ঘেরাও করে, এরা আবার
মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায়। এরা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা বলে, আর এরা নিজেরাই গণতন্ত্র কি জিনিস জানে না, সৌজন্য কি জিনিস জানে না, শিষ্টাচার কি জিনিস জানে না। যাদবপুর ইউনিভার্সিটিটাকে এরা পার্টি অফিস বানিয়ে ফেলেছে, বামেদের আঁতুড় ঘর করে দিয়েছে। সুজন থেকে সৃজন আজকের নেতা, যারা বড় বড় বাইট দেয়, সংবাদ মাধ্যমে বড় বড় লেকচার ভাষণ দেয়, তারা কি আজকের ঘুমিয়ে পড়েছে? আমার বাড়ি ঢিলছুঁড়া দূরত্বে, যাদবপুর ইউনিভার্সিটিতে খুব বেশি দূরত্ব নেওয়ায়। আমি গিয়েছিলাম এই ঘটনা শোনার পর, এই ঘটনা যখন আমি সংবাদ মাধ্যমে দেখি তৎক্ষণাৎ আমি চলে গিয়েছিলাম। ততক্ষণে শিক্ষামন্ত্রী বেরিয়ে গেছে, কিন্তু শিক্ষামন্ত্রী চাইলে তো ওখানে বল প্রয়োগ করতে পারত। ঢিলছুঁড়া দূরত্বে যাদবপুর থানা, এবং বাইরে তার নিরাপত্তা রক্ষীরা দাঁড়িয়েছিল। শিক্ষামন্ত্রী তা করেনি। এমন একটা অবস্থান তৈরি করেছে তারা, এমন একটা কেওয়াক্স তৈরি করেছে, এবং ইচ্ছাকৃতভাবে তাদের ছাত্রদের নাকি এমন ইনজুরি করেছে যে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হবে। পার্থ বসুর গাড়ি যখন চালিয়ে চলে যাচ্ছে, ইচ্ছাকৃত নাটক করে পাশে একজন পড়ে গিয়ে বলছে কি আমাদের ছাত্রদের গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছে। শিক্ষামন্ত্রী তোমাদের গায়ের ওপর গাড়ি চালিয়ে দিয়ে কেন চলে যাবে? শিক্ষামন্ত্রী তো চাইলে ওখানে বল প্রয়োগ করে তোমাদের সরাতে পারত, কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম তিনি লঙ্ঘন করেননি। একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে প্রশাসন হস্তক্ষেপ করুক, পুলিশ আসুক, সেটা তিনি চাননি। তাই তিনি ধৈর্যের পরীক্ষা দিয়েছে, ধৈর্যের পরীক্ষা দিয়েছে। না হলে তোমাদের মতো বাম মাকুনি, বাম মাকুদের সরাতে 2 মিনিটও টাইম লাগে না একটা শিক্ষামন্ত্রীর, যেখানে বাইরে তার দেহরক্ষীরা দাঁড়িয়ে রয়েছে, যেখানে ঢিলছুঁড়া দূরত্বে যাদবপুর থানা রয়েছে। এই যাদবপুর ইউনিভার্সিটি একসময় ভারতবর্ষের যে সমস্ত নামকরা বিশ্ববিদ্যালয় আছে, সেই সমস্ত শীর্ষক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 1, 2, 3 র্যাঙ্ক করত। আজকের কেবলমাত্র এই বামপন্থী রাজনীতি আর অতিবাম মনোভাবাপন্ন ছাত্র সংগঠনের বাড়বাড়ন্তের কারণে যাদবপুর শিক্ষা প্রতিষ্ঠানের মান নামতে নামতে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকের প্রথম 10 শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই। কোথায় নামিয়ে দিয়েছে এরা যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে? কেবলমাত্র রাজনীতি করতে করতে। আমরা দেখেছিলাম আজ থেকে ঠিক 1 থেকে 1.5 বছর আগে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে এরা র্যাগিং করে মেরেছিল। একটা গরিব ছাত্রকে র্যাগিং করে মেরেছিল এই এসএফআইয়ের ছেলেরা। এই বামেদের উস্কানিতে, সিপিআইএম এর উস্কানিতে, সুজনের উস্কানিতে, সৃজনের উস্কানিতে আজকের এই যাদবপুর ইউনিভার্সিটির ছাত্ররা এত বাড়বাড়ন্ত বেড়েছে। আজকে তাদের এত বার বেড়েছে তারা, যে একটা শিক্ষামন্ত্রীকে যাদবপুর ইউনিভার্সিটিতে তারা ঢুকতে দিচ্ছে না। ভাবুন, একটা শিক্ষামন্ত্রীকে ঢুকতে দিচ্ছে না। কোনো রাজনৈতিক দলের নেতা সেখানে যায়নি, একটা শিক্ষামন্ত্রী গেছে, তাকে ঢুকতে দিচ্ছে না। তাকে নেমে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শর্ট আউট করে তবে তাকে ভিতরে যেতে হবে। সহ্যের সীমা থাকে, প্রত্যেকটা জিনিসের সহ্যের সীমা থাকে। আজকের শিক্ষামন্ত্রী পার্থ বসু যে ধৈর্যের পরীক্ষা দিয়েছে, স্বয়ং উপাচার্য যে ধৈর্যের পরীক্ষা দিয়েছে, তার কোনো তুলনা হয় না। আজকের শিক্ষামন্ত্রী পার্থ বসুর জায়গায় যদি কোনো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হতো, তাহলে আজকের যাদবপুর ইউনিভার্সিটি দেখতে পেত কি তুলকালাম কাণ্ড তাদের সঙ্গে হয়ে যেত। তাদের বদন বিগড়ে দিত যদি আজকে তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে ঠিক এমন ব্যবহার করত। শিক্ষামন্ত্রী পার্থ বসু অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে। এই বামেরাই 34 বছরে বাংলাটাকে শ্মশানে পরিণত করেছে। এই বামেরা 34 বছরে বাংলাটাকে শ্মশানে পরিণত করে ছেড়েছে। এই বামেরা ইংরাজি শিক্ষার বিরোধিতা করেছিল, এই বামেরা কম্পিউটারের বিরোধিতা করেছে, এই বামেরা চিরকুটে চাকরি দিয়ে সমস্ত সরকারি জায়গায় নিজেদের আত্মীয়দের বসিয়েছে। এই বামেরা হারমাত শাসন চালিয়েছিল গোটা পশ্চিম বাংলা জুড়ে। আর সেই বামেদের বাচ্চারা আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে শিক্ষামন্ত্রীর গাড়িতে তাণ্ডব চালিয়েছে। এরা গোটা পশ্চিমবঙ্গে শূন্য হয়েছে, কিন্তু তাদের এখনো পর্যন্ত তাও শিক্ষা হয়নি। তাদের শিক্ষা হয়নি এখনো পর্যন্ত, তারা তাদের সেই হারমাদি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এই বাম অতি বামের বাচ্চারা যাদবপুর ইউনিভার্সিটিটাকে নিজেদের বাপের সম্পত্তি ভাবছে। বাপকেলের সম্পত্তি ভেবে এখানে অন্য কাউকে আর ঢুকতে দেওয়া যাবে না বাম ছাড়া। আজকের শিক্ষামন্ত্রী গিয়েছে, তাকে ঢুকতে দেয়নি। আগামীকাল দেখবেন সুজন চক্রবর্তী গেলে কেউ কিছু বলবে না, এই সৃজন ভট্টাচার্য গেলে একে কিছু বলবে না। আচ্ছা, যাদবপুর ইউনিভার্সিটিটা কি বামেদের পৈতৃক সম্পত্তি? যাদবপুর ইউনিভার্সিটিটা কি রাশিয়ার টাকায় চলে না চীনের টাকায় চলে? পশ্চিমবঙ্গবাসী ভাবুন, ভাবতে শিখুন। এদের কাছে সমাজতন্ত্র মানে ভাই ভাই লড়াই লাগিয়ে দেয়া, এদের কাছে গণতন্ত্র মানে নেতাই, নন্দীগ্রাম, সিঙ্গুর, সুচপুর, সাইবাড়ি।
এদের কাছে গণতন্ত্র মানে মরিচ ঝাঁপি। এই বামেরা শূন্যে মিলিয়ে গেছে। আগামী দিনে এই বামেরা যদি কোনোভাবে পশ্চিমবাংলায় মাথা তুলে দাঁড়ায়, আবার কিন্তু পশ্চিমবাংলার জনজীবনে ঠিক এমন ঔদ্ধত্যের কালো রাত নেমে আসবে, ঠিক এমন হারমাদের কালো দিন এরা দেখাবে পশ্চিমবঙ্গবাসীকে। তাই গোটা পশ্চিমবঙ্গবাসী দেখুন, ভাবুন, আগামী প্রজন্মকে ভাবতে শেখান। বামেরা চলে গেছে, তাদের বাচ্চারা আজকের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা বজায় রাখার নামে, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার বজায় রাখার নামে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে।